একদিকে একটা পরমাণু চুক্তির সই হল আর অন্যদিকে ঠিক তারপরেই কিনা হলো হামলা। তো প্রশ্নটা হলো কেন? এই যে একটা আপাতদৃষ্টিতে স্ববিরোধী ঘটনা, এর পেছনে আসলে কি আছে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই জটিল প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। দেখুন, বিভিন্ন সূত্র বলছে যে জেনেভাতে ওমানের মধ্যস্থতায় আমেরিকা আর ইরানের মধ্যে কিন্তু একটা পারমাণবিক চুক্তি সই হয়েই গিয়েছিল। তাহলে হঠাৎ করে এমন কি ঘটল যে সাথে সাথে আক্রমণ করতে হলো? তো চলুন প্রথমে আমেরিকার দিকটা একটু বোঝার চেষ্টা করি। কেন তারা এমন একটা পদক্ষেপ নিল যেটা কিনা সদ্য সই হওয়া একটা চুক্তিকেই প্রশ্নের মুখে ফেলে দেয়? সূত্রগুলো যা বলছে তাতে এই আক্রমণের পেছনে মার্কিন প্রেসিডেন্টের জন্য ৩টা প্রধান কারণ কাজ করেছে, আর এর সবগুলোই কিন্তু রাজনৈতিক এবং ব্যক্তিগত প্রয়োজনকে ঘিরে। প্রথম কারণটা হলো ব্যক্তিগত, মানে মনোযোগ ঘোরানোর একটা চেষ্টা। ধরুন, জেফ্রি এপস্টাইনের মতো বিশাল কোনো স্ক্যান্ডেল বা বিতর্ক সামনে চলে এসেছে, তখন কি হয়? তখন প্রায়ই দেখা যায় একটা আন্তর্জাতিক সংঘাত তৈরি করে জনগণের দৃষ্টিটা সেদিক থেকে সরিয়ে দেওয়া হয়। এটা কিন্তু নেতাদের ব্যক্তিগত বা আইনি ঝামেলা থেকে মনোযোগ সরানোর একটা বেশ পুরনো কৌশল। দ্বিতীয় কারণটা কিন্তু আরও সিরিয়াস। সূত্রগুলো দাবি করছে যে আমেরিকার সংবিধানে নাকি একটা ফাঁক আছে, আর সেটা কাজে লাগিয়ে যুদ্ধকালীন পরিস্থিতিতে একজন প্রেসিডেন্ট তৃতীয় মেয়াদের জন্যেও লড়তে পারেন। তাহলে কি এই আক্রমণটা সেই দিকেই একটা পদক্ষেপ ছিল? এই যে সংখ্যাটা দেখছেন, $40 ট্রিলিয়ন, এটা হলো আমেরিকার জাতীয় ঋণের পরিমাণ। ভাবা যায়? তো যখন দেশের অর্থনীতি এমন একটা বিশাল সংকটের মধ্যে দিয়ে যায়, তখন স্বাভাবিকভাবেই মানুষের মনোযোগ অন্যদিকে ঘোরানোর একটা দরকার হয়ে পড়ে। আর ঠিক এখানেই আসছে আমাদের তৃতীয় কারণটা। যখন দেশের অর্থনীতি এতটা খারাপ অবস্থায়, তখন দেশের মানুষকে একটা ভিক্টরি মেসেজ বা বিজয়ের বার্তা দেওয়া খুব জরুরি হয়ে পড়ে। মানে দেখো, আমরা জিতেছি, আমেরিকা আবার গ্রেট, এই ধরনের একটা গল্প তৈরি করে ভেতরের সমস্যাগুলো থামাচাপা দেওয়ার চেষ্টা আর কি। আচ্ছা, আমেরিকার কথা তো হলো, এবার চলুন এই খেলার দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্লেয়ার মানে ইসরায়েলের দিকে তাকানো যাক। তাদেরই বা এই আক্রমণে যোগ দেওয়ার কারণটা কি ছিল? দেখুন, ইসরায়েলের নেতৃত্বেও কিন্তু বেশ চাপের মধ্যে ছিল। একদিকে দেশের ভেতরেই নেতার বিরুদ্ধে বিতর্ক, আইনি ঝামেলা, অন্যদিকে আমেরিকার মতো মিত্রদের থেকেও আগের মতো সেই নিঃশর্ত সাপোর্টটা আসছিল না। এই অবস্থাটা বোঝানোর জন্য একটা কথা বলা হয় যে দেশটা যখন বিতর্কে জর্জরিত, তখন নেতার একটা বিজয় সঙ্গীত দরকার হয়। মানে সোজা কথায়, যখন দেশের ভেতরে আর বাইরে দুই দিকেই একজন নেতা কোণঠাসা হয়ে পড়েন, তখন একটা বিজয় দেখানোটা খুব জরুরি হয়ে পড়েছিল। আর কৌশলগত দিক থেকে দেখলে আমেরিকা আর ইরানের এই চুক্তির ফলে ইসরায়েল কিন্তু একরকম সাইডলাইন হয়ে গিয়েছিল। তো আঞ্চলিক পাওয়ার গেম থেকে যেন ছিটকে না পড়তে হয়, সেজন্য শক্তি দেখিয়ে নিজেদের অবস্থানটা আবার জানান দেওয়ার একটা দরকার ছিল তাদের। কিন্তু এই পুরো ব্যাপারটা শুধু এইটুকুর রাজনীতির মধ্যে সীমাবদ্ধ না। চলুন এবার একটু বড় ক্যানভাসে ছবিটা দেখি। এই সংঘাতকে যদি আমরা একটা ৩,০০০ বছরের ইতিহাসের আয়নায় দেখি, তাহলে কেমন দেখাবে? এখানে দুটো টাইমলাইনের গল্প আছে। একদিকে আমেরিকা, একটা সুপার পাওয়ার যার বয়স মেরে কেটে ৮০ বছর, আর অন্যদিকে ইরান, মানে প্রাচীন পারস্য, যার ইতিহাস আর প্রাসঙ্গিকতা প্রায় ৩,০০০ বছরের। ভাবুন একবার, একটা আধুনিক সাম্রাজ্যের সাথে একটা প্রাচীন সভ্যতার তুলনা। ইরানের ইতিহাসটাই এমন, সে বারবার বিজয়ীদের হজম করেছে, তাদের গ্রহণ করেছে, এমনকি তাদের প্রভাবিতও করেছে। আলেকজান্ডার দ্য গ্রেট থেকে শুরু করে মঙ্গলরা পর্যন্ত যেই এসেছে, শেষ পর্যন্ত পারস্যের সংস্কৃতির বিশালতার মধ্যে হারিয়ে গেছে। ইরানের এই যে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা, এই সহনশীলতা, এটা বোঝানোর জন্য একটা কথা বলা হয়, ওরা হয়তো এক দুপা পিছিয়ে যায়, কিন্তু সবসময় আবার উঠে দাঁড়ায়, নিজেদের সংস্কৃতি, ভাষা সবকিছু নিয়ে। এই কথাটাই আসলে বুঝিয়ে দেয় যে হাজারো আঘাতের পরেও এই সভ্যতা কিভাবে নিজের পরিচয় টিকে থাকে। তাহলে এই সংঘাতটাকে আমরা ঠিক কিভাবে দেখব? এই বিশ্লেষণটা আমাদের একটা চূড়ান্ত ভাবনার দিকে নিয়ে যায়, যেটা কিনা প্রতিদিনের খবরের থেকেও অনেক গভীর একটা সত্য। ব্যাপারটা আসলে শুধু দুটো দেশের লড়াই না, এটা তার চেয়েও বড় কিছু। এটা হলো প্রায় ৮০ বছরের একটা আধুনিক সাম্রাজ্যের সাথে ৩,০০০ বছরের এক প্রাচীন সভ্যতার সংঘাত। সুতরাং
শেষ প্রশ্নটা এটাই, যখন ৮০ বছরের একটা সুপার পাওয়ার ৩০০০ বছরের একটা সভ্যতার উপর হামলা করে, তখন সময়ের সুবিধাটা আসলে কার দিকে থাকে? এই প্রশ্নটাই হয়তো আমাদের এই ঘটনার তাৎক্ষণিক খবরের বাইরে গিয়েও ভাবতে সাহায্য করবে।